আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বেগম খালেদা জিয়ার এরকম অবস্থায়, এরকম শোকের মধ্যে নির্বাচনটা 1 মাস হলো পিছিয়ে দেওয়া উচিত। দর্শক, আজকে আসলে আপনাদেরকে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি গতকাল কি খবর ছিল যে টিপসই দিয়ে হলেও তিনি নমিনেশন পেপার সাবমিট করেছেন তার দলের পক্ষ থেকে 3টা আসনে। গতকালকে তিনি দাখিল করলেন, আজকে তিনি পরে চলে গেলেন। এটাই হচ্ছে নিয়তি। আল্লাহর এই নিয়তি কেউ উপেক্ষা করতে পারে না। কালকে নমিনেশন পেপার সাবমিট হয়ে গেছে। পুরো যাত্রা যখন শুরু করেছে নির্বাচনের, একটা ট্রেন যখন স্টেশন থেকে যাত্রা শুরু করলো, ঠিক সেই সময় এমন এক ধাক্কা, সব এলোমেলো। 7 দিনের শোক বিএনপির পক্ষ থেকে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসও রাষ্ট্রীয় শোক পালন করবেন। কালকে মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে, জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন হবে। সব মিলায় এই অবস্থায় নির্বাচনটা কি হওয়া উচিত? একটু চিন্তা করে দেখেন। নির্বাচনটা তো শুধু নির্বাচন না, নির্বাচনটা একটা উৎসবের মতো। একটা বড় রাজনৈতিক দল কি পরিমাণ ধাক্কা, কি পরিমাণ ক্রন্দন এই দলের লক্ষ লক্ষ নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। শুধু তাই না, গণতন্ত্র মানা প্রতিটা মানুষ আজ কাঁদছে। কারণ বেগম খালেদা জিয়া কিন্তু এই লড়াই করতে করতেই কিন্তু তিনি চলে গেলেন। তিনি একেবারে নির্বাচনের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে তিনি চলে গেলেন। জাতিকে বলে গেলেন যেন যে তোমরা নির্বাচন করো, আবার গণতন্ত্র ফিরায় আনো, এবং নির্বাচন যাতে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আর যাতে জাল জালিয়াতির নির্বাচন না হয়, মানুষের ভোটের অধিকারের প্রতি সম্মান জানাও, এমনই বার্তা দিয়ে তিনি বিদায় নিলেন। তিনি চেষ্টা করেছিলেন নিজেও এই গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা, সেই অভিযাত্রায় সামিল হতে কিন্তু পারলেন না। এই অবস্থায় আমি বলবো যে নির্বাচনটা হওয়া উচিত না, 1 মাস হলো পিছিয়ে দেওয়া উচিত। এই শিডিউল যদি এত বড় শোক, এত বড় মৃত্যুতে যদি বহাল থাকে, এটা বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো হবে না। যদিও আমি জানি গণতন্ত্রের উত্তরণ খুবই প্রয়োজন, এটা আরো আগে হওয়া উচিত ছিল। তাহলে বেগম খালেদা জিয়া নিজেই নির্বাচিত হতে পারতেন, তিনি হয়তো প্রধানমন্ত্রী হতে পারতেন, আরো যদি 6 মাস আগে হতো। কিন্তু বললাম না, এগুলি ভাগ্য বা নিয়তিতে হয়তো এরকমটাই লেখা আছে, সেই জন্য এমনটাই হয়েছে। তো যেমনটাই হোক না কেন, অন্তত বেগম খালেদা জিয়ার এইরকম অবস্থায়, এইরকম শোকের মধ্যে নির্বাচনটা 1 মাস হলো পিছিয়ে দেওয়া উচিত। এই শোক কাটাতে হলেও অন্তত মিনিমাম 15 দিন লাগবে, অনেক রকম আনুষ্ঠানিকতা, তারপরে পূর্ণাঙ্গভাবে হওয়া উচিত। এটা রমজান মাসের শেষে, ঈদ শেষ হওয়ার সাথে সাথে যদি হয়, তাতে আমার মনে হয় না যে খুব একটা ক্ষতি হবে। যাই না, এখন যারা রাষ্ট্রের নীতি নির্ধারক তারাই ভালো বুঝবেন। আমি ক্ষুদ্র একজন বিশ্লেষক হিসেবে বা মানুষ হিসেবে আমি এটা বললাম। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা এতদিন কতগুলো শব্দ শুনে আসছিলেন, মবের রাজত্ব এবং ডিপ স্টেট, এবং এই দুটো যে শব্দ, এই শব্দের যন্ত্রণায় গত 15-16টি মাস আমাদের জাতীয় জীবন রীতিমতো তছনছ হয়ে পড়েছে। ডিপ স্টেট বলতে আমরা যে জিনিসটা বুঝতাম সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, তারা তাদের যে গোয়েন্দা সংস্থা সিআইএ এবং তাদের যে অভ্যন্তরীণ কতগুলো বাহিনী রয়েছে, যেমন
যাকে বলা হয় সেই বাহিনীগুলো অন্যান্য দেশে তারা সশস্ত্র অপারেশন চালায়। সিআইএ হলো কূটনৈতিক সংস্থা, তাদের সশস্ত্র গ্রুপ রয়েছে। তার বাইরে আবার তাদের অভ্যন্তরীণ অন্তত 7 থেকে 8টি বাহিনী রয়েছে, যারা সশস্ত্র অবস্থায় সিআইএ এর কন্টেম্পোরারি অথবা সিআইএ এর সঙ্গে একত্র হয়ে তারা বিভিন্ন দেশে অপারেশন চালায়, খুন খারাপি থেকে শুরু করে সবকিছু। তো এই যে তাদের এই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, সেই দেশের বিভিন্ন এনজিও এবং আরও নানা পক্ষ জড়িত থাকে। একটা কম্প্রেসড ফান্ড থাকে এই পলিসি বাস্তবায়ন করার জন্য। এই কাজ করতে গিয়ে তারা যাদেরকে সাম্রাজ্যবাদের শত্রু মনে করে কিংবা তাদের দেশের জন্য যাদেরকে হুমকি মনে করে, এরকম ব্যক্তি, এরকম প্রতিষ্ঠান, এরকম রাষ্ট্র, এরকম সরকার তারা তছনছ করে দেয়। এই যে 100 বছর ধরে চলে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের এই পলিসি, এটিকে বলা হয় ডিপ স্টেট পলিসি। এই ডিপ স্টেট পলিসির কারণে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কাতে যে রাজনীতির পট পরিবর্তন হলো, তারপর ইমরান খানের সরকারের যে পতন হলো, এবং ইমরান খান সরকার সেটি যখন খোলামেলা বলেছেন, তখন থেকেই আমরা যারা বাংলাদেশে ছিলাম, আমরা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশে এই চক্রটি খুব দ্রুত তারা সফলতা লাভ করবে। এখন শেখ হাসিনার পতন হয়েছে, পতনের পর ডিপ স্টেট বলতে যা বোঝায়, তাদের যে সফলতা, এটি মোটামুটি ওপেন সিক্রেট। এখন সেই ডিপ স্টেটের যে সকল লোকজন, একেবারে চিহ্নিত যারা লোকজন রয়েছে, তাদের যে দাপট ঠিক এই বাংলায় গত 15 মাস ধরে, এটি আমাদের কারো জন্য বিরক্তিকর, কারো জন্য জীবন হানিকর, এবং কারো জন্য দুনিয়ার যে সুখ শান্তি, এটিকে রীতিমতো জাহান্নামে পরিণত করেছে। এই গেল ডিপ স্টেটের পলিসির মূল থিওরি। তো প্রথম দিকে আওয়ামী লীগ সেই যে ডিপ স্টেট পলিসি, এটাকে সমালোচনা করেছে এবং বাংলাদেশে তাদের যে ক্ষমতা চলে যাওয়া, এই কাজের জন্য তারা আমেরিকাকে দায়ী করত। কিন্তু পরবর্তীতে যেটা মনে হলো যে আমেরিকার সঙ্গে তাদের একটা অভ্যন্তরীণ যোগাযোগ হয়ে গেছে, আন্ডার হ্যান্ড একটা ডিল হয়ে গেছে। ফলে তারা যেটি কৌশলে বলার চেষ্টা করছেন সেটা হলো যে ডিপ স্টেট পলিসি সম্পর্কে বা আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির ব্যাপারে আমেরিকার ব্যাপারে নিয়ে যে সকল কথাবার্তা ইতিপূর্বে বলা হয়েছে, তার থেকে অনেকটা সরিয়ে তারা বলার চেষ্টা করছে যে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, প্রমাণ নেই, যার ভিত্তিতে তারা বলতে পারে যে আমেরিকাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে। এর অর্থ যে আমেরিকার সঙ্গে আওয়ামী লীগ একটা সমঝোতা করতে চাচ্ছে। দ্বিতীয়ত, বর্তমান আমেরিকান সরকার, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার, তারা ক্ষমতায় এসে 2 থেকে 3টি বিষয় তারা প্রায়োরিটি বেসিসে, অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করতে চাচ্ছে। প্রথমত, তাদের নিজেদের অর্থ অন্য দেশের সরকার পরিবর্তন কিংবা অন্য দেশে যুদ্ধ করার জন্য তারা কোনো অবস্থাতেই সেটা ব্যয় করবে না। এই ব্যাপারে তাদের যত ফান্ডিং আছে সেই ফান্ডিংগুলো তারা বন্ধ করে দিয়েছে। তারা বিভিন্ন এনজিও, তাদের যে রাষ্ট্রীয় সংস্থা ইউএসএইড, তারপর আরও অনেকগুলো আন্তর্জাতিক সংস্থাকে ব্যবহার করতো এই ডিপ স্টেটের হাতিয়ার রূপে, সেই জায়গাতে তারা বন্ধ করে দেয়। এবং বাংলাদেশের ব্যাপারে একেবারে নির্দিষ্ট কত টাকা খরচ করা হয়েছে গত কয়েক বছরে, সেই তথ্যটি জনাব ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তিনি সেটি বর্ণনা করেন। এরপর থেকে রীতিমতো হইচই পড়ে যায় এবং বাংলাদেশে যারা ডিপ স্টেটের এজেন্ট রূপে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল বা এখনো যারা আছে, তাদের উপরে রীতিমতো বাস পড়ে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তাদের উপর একটা নৈতিক সাপোর্টের যে হাত, এটি বহাল রেখেছে। কিন্তু আগে যেভাবে লজিস্টিক সাপোর্ট দেওয়া হতো, মিলিটারি অ্যাসিস্ট্যান্স, তারপর অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে যে সহযোগিতা করা হতো আমেরিকার পক্ষ থেকে, সেটি বাংলাদেশ সহ অন্য কোনো দেশই তারা এই মুহূর্তে আমেরিকা করছে না। ফলে ডিপ স্টেট যে পলিসি, এটি আপাতত ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে গেছে। আর অন্যদিকে এই ডিপ ফ্রিজ থেকে কোনো মতে বের হওয়ার জন্য যারা ডিপ স্টেটের এজেন্ট এদেশে ছিলেন, তারা ভাগতে চাচ্ছেন, সেফ এক্সিট চাচ্ছেন, পালাতে চাচ্ছেন, অথবা রিকনসিলিয়েশন, যারা আগামীতে ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে একটি সমঝোতা করার চেষ্টা করছেন। তো এই গেল ডিপ স্টেটের কাহিনী। 2 নম্বর হলো যে মব। আমাদের দেশে এই গত 15 মাস ধরে যে মবের রাজত্ব চলছে, এটির সঙ্গে অতীতের যে পর্তুগিজ জলদস্যু কিংবা মগদের যন্ত্রণা,
অথবা যে বর্গী, নবাব আলীবর্দী খানের জামানাতে বর্গীদের যে আক্রমণ হতো, মারাঠা ডাকাতরা সেই যে বাংলাদেশে প্রায় মোর দ্যান 20 ইয়ার্স, 20 বছর ধরে যে অরাজকতা তৈরি করেছিল, তো সেই অরাজকতার সঙ্গে তুলনা করা হতো গত সেই 15 মাসের মবকে। জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে আগমন উপলক্ষে মূলত এই মবের যে রাজত্ব, সেই রাজত্বের উপরে একটা ঝাঁকি পড়েছেন। এবং 25 তারিখে যিনি দেশে ফিরলেন, অর্থাৎ তারেক রহমান সাহেব যে ফিরলেন, সেই ঘটনার পর থেকে কেন যেন মবের যে সংস্কৃতি, এটি অনেকটা স্তিমিত হয়ে গেছে। অনেকে নড়ে চড়ে বসার চেষ্টা করছেন, মবের যে সকল লোকজন ছিলেন তারা নানাভাবে থ্রেট দেওয়ার চেষ্টা করছেন, এবং অনেকটা ডিপ স্টেটের আদলে মবের যারা মদতদাতা, গুপ্ত সংগঠন, বিভিন্ন গুপ্ত সংগঠন, তারা নানাভাবে পেছন দিক থেকে যারা মবকারী তাদেরকে যেভাবে তারা মদত দিতেন, এটি মূলত মুখ থুবড়ে পড়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোর যে হামলা, এবং এই দুটো অফিসে যে তাণ্ডব চালানো হয়েছে, এবং সেই ঘটনা যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে সারা পৃথিবী নড়ে চড়ে বসেছে। বিশ্বের যত গণতান্ত্রিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে প্রভাবশালী রাষ্ট্রসমূহ প্রথম আলো এবং ডেইলি স্টারের এই ঘটনাটিকে নিয়ে বর্তমান সরকারের উপর এমনভাবে চাপ তৈরি করেছে যে সরকার এই প্রথমবারের মতো যারা প্রথম আলো এবং ডেইলি স্টারে মব তৈরি করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন, এবং এই যে ধারা এটি অব্যাহত থাকবে। এখন এই ঘটনার পরে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন যাকে বলা হয় হেডলাইন দিয়ে কিংবা ভিন্ন উপলক্ষ তৈরি করে কেউ কেউ নতুন মব করার পায়তারা করছে। কিন্তু সমস্যা হলো কি জানেন, যে একবার যদি কোনো মন্দ কাজ ধামাচাপা পড়ে যায়, বাধাগ্রস্ত হয়, মন্দ কাজ দ্বিতীয়বার আর শুরু করা যায় না। ভালো কাজের একটা সুবিধা হলো, আপনি একটি ভালো কাজ করে যাচ্ছেন সততা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠার সঙ্গে, পরিবেশ এবং পরিস্থিতির কারণে হয়তো আপনি মন্দ কাজটি করতে পারছেন না, কিন্তু ভালো কাজ আপনি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। তো সেক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুকূলে এলে আপনি আবার সেই ভালো কাজটি শুরু করতে পারেন। আর এই যে আপনার যে অদম্য মানবিক মূল্যবোধ, এটি জাস্ট রিভার্স হয়ে যায় মন্দ কাজের ক্ষেত্রে। এর কারণ হলো, যেই মুহূর্তে একটি মন্দ কাজ করে মানুষ ভয় পেয়ে যায়, আর যারা মন্দ কাজ করে তাদের মধ্যে এক ধরনের উল্লাস তৈরি হয়। কোনো কারণে যদি এটি বাধাগ্রস্ত হয় তাহলে এটা চিরতরে এটার কবর হয়ে যায়। পৃথিবীর কোনো মন্দ কাজ দ্বিতীয়বার পৃথিবীতে হয়নি। হালাকু খান পৃথিবীতে একজন হয়েছে, চেঙ্গিস খান একজন হয়েছে, হিটলার একজন হয়েছে, আবু জাহেল একজনে হয়েছে, একবার, ওয়ান টাইম। দ্বিতীয়বার কোনো আবু জাহেল পৃথিবীতে আসবে না, দ্বিতীয় কোনো চেঙ্গিস খান পৃথিবীতে আসবে না। তো আবার ওই যে দেখেন, অতীতে আমরা যে মগের রাজত্ব বলি, মগের মুল্লুক বলি, তো সেই মগরা আর কোনোদিন পারেনি মারাঠাদের সেই সময়টাতে যে যাকে বলে বিশৃঙ্খলা, সেটাও দ্বিতীয়বার ফিরে আসেনি। কাজে এই যে মব একবার বাধাগ্রস্ত হয়ে পড়লো, এটি দ্বিতীয়বার আর আসবে না, এটা আপনি নিশ্চিত থাকেন, এটাই প্রকৃতির নিয়ম। থার্ড হলো, এই যে বাংলাদেশের অরাজকতা, ডিপ স্টেট এবং মবের রাজত্ব, এটাকে পুঁজি করে বিদেশে অবস্থানরত কিছু কন্টেন্ট ক্রিয়েটর, যাদেরকে সাংবাদিক আনিস আলমগীর টোকাই ইউটিউবার হিসেবে অভিহিত করেছেন, এদের আরো অনেক যাকে বলা হয় দুর্নাম বদনাম রয়েছে। তাদের বাপদাদার যে নামটি সেটি হারিয়ে গেছে। এখন তাদের কাউকে বলা হয় পাকিস্তানের বীজে তৈরি, পাকিস্তানের বীর্যে উৎপন্ন, বিহারি পুত, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা তাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো এই মবের দুরবস্থার কারণে এই টোকাই যারা ইউটিউবার রয়েছে তাদের যে প্রভাব প্রতিপত্তি, এটি মারাত্মকভাবে কমে গেছে, এবং এটিও দ্বিতীয়বার কিন্তু আর প্রতিষ্ঠিত হবে না। এটা ওই মবের মতোই, মানে মন্দ কাজ একবার যদি পেছনে চলে যায়, ওটা আর সামনে আনা যায় না। ভিন্ন আঙ্গিকে অন্য লোক হয়তো ভবিষ্যতে অন্য কোনো ফর্মে তারা ফিরে আসার চেষ্টা করবে, অন্য ব্যক্তি। কিন্তু কোনো কারণে যদি একজন ডাকাত সে ধরা পড়ে, কিংবা ধরুন একজন আন্ডারওয়ার্ল্ডের ডন সে কোনো কারণে বাধাগ্রস্ত হয়, দ্বিতীয়বার সে আর ফিরে আসতে পারে না। আমাদের পাক ভারত উপমহাদেশের সেই যে কুখ্যাত হাজি মাস্তান,
কিংবা ধরুন ছোট শাকিল, রাজন, ছোট রাজন, দাউদ ইব্রাহিম, এই মানুষগুলো একবারই তৈরি হয়, দ্বিতীয়বার তৈরি হয়নি। তো সেই দিক থেকে যে সকল টোকা ইউটিউবাররা এই গত 15টি মাসে আমাদের জীবন, যৌবন, আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, মানবতা সব কিছু তছনছ করে ছেড়ে দিয়েছে, এখন তাদের জীবন তছনছ হওয়ার পালা। এবং শোনা যাচ্ছে অনেকে গা ঢাকা দিয়েছেন, শোনা যাচ্ছে অনেকে জাস্ট হতাশাগ্রস্ত হয়ে রীতিমতো ঘর থেকে বেরোচ্ছেন না, অনেকে গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন, অনেকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাষ্ট্রে, যে রাষ্ট্রের টোকা ইউটিউবার আছে, তাদের নিকট ডিমান্ড নোট প্রেরণ করা হয়েছে। কাজেই আজকের যে দিনে আমি ভিডিওটি করছি, এরপরে আমাদের যে রাজনৈতিক যে শক্তি সমূহ রয়েছে, তারা যদি নিজেদেরকে সংযত করতে পারেন, নিজেরা একটা নির্দিষ্ট ধারাবাহিকতার মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, কথাবার্তা পরিচালিত করতে পারেন, এবং নিজেরা যদি অন্যকে অপমান করার জন্য নতুন কোনো ইউটিউবারদেরকে ভাড়া না করেন, তাহলে তো আশা করা যায় যে এই 3টি বিষয় থেকে আমরা খুব দ্রুতই রক্ষা পাবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।